প্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু মাই নিউ ক্লাস। আজকে আমি আলোচনা করব রবার্ট ফ্রস্টের একটা বিখ্যাত কবিতা স্টপিং বাই উডস অন এ স্নো ইভিনিং। চলো আমরা রবার্ট ফ্রস্ট সম্পর্কে কিছু জেনে নেই এবং কবিতার সম্পর্কে কিছু জেনে নেই। কবিতার নাম হচ্ছে স্টপিং বাই উডস অন এ স্নো ইভিনিং। রবার্ট ফ্রস্ট তিনি অত্যন্ত সহজ এবং সাবলীল ভাষায় কবিতা লেখেন যাতে করে সবাই বুঝতে পারে। আজকের কবিতার নাম হচ্ছে স্টপিং বাই উডস অন এ স্নো ইভিনিং, রিটেন বাই রবার্ট ফ্রস্ট, আমেরিকান পোয়েট। রবার্ট ফ্রস্ট একজন আমেরিকান পোয়েট এবং মডার্ন পোয়েট। জন্ম 1874 সাল এবং মৃত্যু হচ্ছে 1963 সাল। আর সে একজন মডার্ন পোয়েট। ইউজুয়ালি রুট অন নেচার, সাধারণত রবার্ট ফ্রস্ট তার কবিতা লেখেন প্রকৃতির উপরে। তার কবিতার মধ্যে আমরা প্রকৃতির উপস্থিতি পাই, এখন অত্যন্ত সহজ ভাষায় তিনি লেখেন। রিটেন ইন, এই কবিতাটি লেখা হয়েছে রিটেন ইন 1922 সালে, আর পাবলিশড হয়েছে 1923 সালে। এটি হচ্ছে রবার্ট ফ্রস্টের এই কবিতার সম্পর্কে এবং তার কিছু অটোবায়োগ্রাফি। তো আমরা এই কবিতার ব্যাকগ্রাউন্ড জেনে নেই, তাহলে বুঝতে কিছু সুবিধা হবে। কবিতাটা অ্যাকচুয়ালি যে তিনি ক্রিসমাস বা কোনো একটা উৎসবে তার যে আত্মীয় স্বজন বা কাজিন টাজিন তাদেরকে সে গিফট কিনতে যাচ্ছিল। তাদেরকে সে কী করবে, কি উপহার দিবে, এরকম ডিটারমাইন্ড ছিল। আর যথারীতি তিনি একটি ঘোড়ার গাড়ি চলে বা ঘোড়ায় চলে সে বাজারে গেল গিফট কেনার জন্য, কিন্তু সে আসলে অর্থনৈতিকভাবে একটু দুর্বল ছিল। অর্থনৈতিক সংকটের জন্য সে গিফট কিনতে পারে নাই। আমরা জানি যে ইউরোপ আমেরিকাতে ক্রিসমাসগুলি খুবই জাঁকজমকভাবে পালন করা হয়, যার ফলে সে কী করলো, মন খারাপ, অত্যন্ত মনক্ষুণ্ণ হয়ে বাজার থেকে ফিরে আসছিল। আসার পরে প্রতিমধ্যে সে একটি বন দেখতে পেল। তখন ছিল শীতকাল, কুয়াশাচ্ছন্ন সুন্দর লাভলি একটা বন দেখলো এবং সে সেখানে বসে পড়লো। বসে পড়ার পর থেকে সে কিছুক্ষণ ভাবলো, আর এই ঘটনা থেকে সে ইন্সপায়ার্ড হয়ে কবিতাটি লিখেছিল। আর আমরা জানি এই কবিতার একটা রূপক কবিতা, এটির দুইটা মিনিংয়ের সারফেস মিনিং আছে এবং ইনার মিনিং আছে। তো আমি শুরুতে এই কবিতার সারফেস মিনিংটা বলবো, তারপরে আমি কবিতার শেষে তোমাদেরকে ইনার মিনিংটা জানিয়ে দিব। ওকে, আমরা দেখো একটু কবিতাটা পড়ি। স্টপিং বাই উডস অন এ স্নো ইভিনিং, যে বরফময় সন্ধ্যায় কোনো একটি বনের মধ্যে থামা। যে কবি একদিন কোথাও যাচ্ছিল, প্রতিমধ্যে সে একটি বন দেখতে পেল এবং সে সেখানে থামলো। আচ্ছা, তারপরে দেখো কি বলছে প্রথমে এই লাইনটি, হুজ উডস দিচ আর আই থিঙ্ক আই নো। এই বনটি যে যার, আমি সম্ভবত আমি তাকে চিনি। কবি ভাবছে যে এই বনটি কার, ওই লোকটাকে বা বনের মালিকটাকে আমি চিনি। তারপরে হিজ হাউস ইজ ইন দ্য ভিলেজ দো, তার বাড়িটি এখানে নয়, একটু দূরবর্তী কোনো গ্রামে, পার্শ্ববর্তী কোনো গ্রামে যে যার বন তার বাড়িটি। হি উইল নট সি মি স্টপিং হিয়ার, সে আমাকে এখানে যে আমি থেমেছি, তার বাগানে যে ঘুরছি, এনজয় করছি, সে সম্ভবত এটা দেখতে পারবে না, কারণ তার বাড়ি এখানে নয়। এরপরে দেখো কি বলছে, টু ওয়াচ হিজ উডস ফিল আপ উইথ স্নো, বরফে আচ্ছন্ন, বরফে বারাক্রান্ত এই বনটি আমি উপভোগ করছি, এখানে দাঁড়াচ্ছি, থামছি, এই জিনিসটা সে দেখতে পাবে না, কারণ তার বাড়িটি একটু দূরে। দেখো আমি তোমাদের সুবিধার্থে আমি বাংলা ওয়ার্ড মিনিং দিয়েছি, পাশাপাশি কিছু ইংরেজি বাংলা ট্রান্সলেশন করে দিয়েছি এবং আমি ওয়ার্ড মিনিং দিয়েছি। বাংলা অনুবাদগুলি এরকম, এই বনটি কার তা আমি জানি, আমার মনে হয়, যদিও তার বাড়ি পাশের গ্রামে। সে দেখতে পারবে না যে আমি এখানে থেমেছি আর তুষারপাত ভরা বন দেখতেছি। তো আমরা জানি যে উড মানে বন বা জঙ্গল, আর স্নো মানে তুষার। সো আশা করি তোমরা এই স্ট্যান্ডার্ডটি বুঝতে পেরেছ। আমরা পরবর্তী স্ট্যান্ডার্ডে চলে যাই। বলছে এখানে কবি যে মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক ইট কোয়ার,
কিন্তু আমি যখন থামছি, এটি আমার যে গোড়া, ছোট্ট গোড়াটি একটি অদ্ভুত বা অপ্রাসঙ্গিক মনে করছে এখানে থামাটা। কারণ টু স্টপ উইদাউট এ ফার্ম হাউস নিয়ার, আশেপাশে কোনো ফার্ম হাউস নেই, খামার নেই, তা এমন একটি জায়গায় দাঁড়ানো, এটি আমার গোড়ার কাছে একটি অদ্ভুত মনে হচ্ছিল। এরপর দেখো কি বলছে, বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক, এই বনের ভিতরে এবং জমাট বাঁধা হ্রদের মধ্যে, খালের মধ্যে তুষার পরে এমন হচ্ছে জমাট বেঁধে গেছে, এবং এই একটা অদ্ভুত জায়গায় এখানে থামাটা আমার গোড়া আমার একটা অদ্ভুত সে ভাবছে। এরপরে দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার, কবির কাছে এখানে এই সন্ধ্যাটা সবচেয়ে অন্ধকার মনে হচ্ছে, চতুর্দিক যেন তুষারে ঢেকে গেছে, একটা নির্জন পরিবেশ এরকম মনে হচ্ছে। আচ্ছা, এবার বাংলাগুলো আমি দেখি, বলছে আমার ছোট্ট গোড়াটি নিশ্চয়ই অদ্ভুত বলে ভাবছে, এখানে থামাটা সে অদ্ভুত মনে করছে। আশেপাশে কোনো খামার ছাড়া আর আমার এই থামাকে, কোনো খামার নেই, আশ্রয় নেই, এখানে থামাটা তার কাছে মনে হচ্ছে একটা অদ্ভুত ব্যাপার, বন আর জমাট হ্রদের মাঝে। আচ্ছা, তারপরে বলছে বছরের সবচেয়ে অন্ধকারময় সন্ধ্যায়, সন্ধ্যাটা ছিল খুবই অন্ধকারময়, এখানে কোনো জনমানব শূন্য জায়গায় থামাটা সে অত্যন্ত অদ্ভুত মনে করছে। এবার তোমরা ওয়ার্ড মিন দেখো, যে কোয়ার মানে অদ্ভুত, ফার্ম হাউস মানে খামার, তারপর হচ্ছে ফ্রোজেন মানে জমাট বেঁধে যাওয়া, আর লেক মানে হচ্ছে না, এখানে বলেছে খালা না খাল অথবা হ্রদ হবে, এটি জন্য কারেকশন করে নাও, লেক মানে খাল অথবা হ্রদ, এটি একটু ভুল হয়ে গেছে, এটা হবে খাল অথবা হ্রদ। ওকে, আশা করি তোমরা এই স্ট্যান্ডার্ডে বুঝতে পেরেছ। আমরা পরবর্তী স্ট্যান্ডার্ডে চলে যাই। ওকে, হি গিভস হিজ হর্নেস বেলস এ শেক, গোড়াটি তার গলায় যে ঘণ্টা ছিল সে এটিকে একটা নাড়া দিল, জাকালো, হ্যাঁ নাড়া দিল। কেন নাড়া দিচ্ছে দেখো, টু আস্ক, আমাকে বলার জন্য, আমাকে প্রশ্ন করছে, ইফ দেয়ার ইজ সামথিং মিস্টেক, এখানে কোনো ভুল হচ্ছে কি না, হ্যাঁ আমাকে একটু জাগিয়ে দিল যে এখানে সে ভুল হচ্ছে কি না। আচ্ছা, দ্য অনলি আদার সাউন্ডস দ্য সুইপ, এখানে অন্য কোনো শব্দ নেই, শুধু দ্রুত বেগে বয়ে যাচ্ছে শব্দ। কিসের শব্দ? শব্দটি হচ্ছে যে অফ ইজি ওয়াইন্ড অ্যান্ড ডাউনি ফ্ল্যাগ, ফ্ল্যাগ মানে হচ্ছে তুষার কণা, যে উপর থেকে তুষার কণা পড়ছে একটা শব্দ হচ্ছে, বা একটা বাতাস, সফট বাতাস বয়ে যাচ্ছে, এই শব্দ ছাড়া এখানে আর অন্য কোনো শব্দ নেই, আর এই পরিবেশ ছাড়া অন্য কোনো পরিবেশ নেই। সো এমন একটি জায়গায় আমি যে দাঁড়ালাম, এটি আমার ভুল হলো কি না, এটি তার হর্নেস বেল দিয়ে আমাকে জানাচ্ছে, আমাকে প্রশ্ন করছে। তো আমরা দেখি কবিতার লাইনগুলি দেখি, বাংলায় কি লিখছে, সে তার গলায় বাঁধা ঘণ্টাটিকে জাকুনি দেয়, কোনো ভুল হলো কি না তা জানতে, শুধু অন্য আরেকটি শব্দ দ্রুত বয়ে চলা, শব্দটি কি, বাতাস এবং পতনশীল তুষারের। তো এইবার আমরা দেখি ওয়ার্ড মিনিংগুলি কি, হর্নেস মানে হচ্ছে গোড়ার মুখে জিন, গোড়ার যে লাগাম থাকে সেটি, আর বেল মানে হচ্ছে ঘণ্টা, শেক হচ্ছে জাকুনি দেওয়া, আর সুইফট হচ্ছে দ্রুত বেগে চলে যাওয়া সুইপ, আর ফ্লেক মানে তুষার কণা। সো আশা করি এই স্ট্যান্ডার্ড তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী স্ট্যান্ডার্ডে চলে যাব। এইবার কবি বলল যে দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ, কিন্তু এই বনটি প্রাণবন্ত, সুন্দর, অন্ধকার এবং গভীর। তো এই দৃশ্য উপভোগ করতে করতেই তার মনে পড়লো, বাট আই হ্যাভ প্রমিস টু কিপ, কিন্তু আমি তো অনেক ওয়াদা রয়েছে, আমার অনেক কাজ রয়েছে, প্রমিস মানে একটা কাজ, ডিউটি, রেসপন্সিবল রয়েছে, টু কিপ যা আমাকে পালন করতে হবে, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, এবং ঘুমানোর পূর্বে আমাকে অনেক দূর যেতে হবে, অনেক কাজ করতে হবে, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, এবং ঘুমানোর পূর্বে আমাকে অনেক কাজ করতে হবে। তো বাংলাটা কি? বাংলা হচ্ছে দেখো, মনোরম বন, অন্ধকার আর গভীর,
কিন্তু আমার আছে অনেক প্রতিশ্রুতি, বহুদূর যেতে হবে ঘুমানোর আগে, বহুদূর যেতে হবে ঘুমানোর আগে। আর ওয়ার্ড মিনিংগুলি হচ্ছে লাভলি মানে মনোরম, ডিপ মানে গভীর। সো এই কবিতাটা এটি হচ্ছে সারফেস মিনিং, কিন্তু এই কবিতার কিছু ইনার মিনিং আছে, আমি সেগুলি বলছি স্ট্যান্জা বাই স্ট্যান্জা। ইনার মিনিংগুলি তোমাদেরকে সুবিধার্থে বলে দিচ্ছি। তো এই প্রথম স্ট্যান্জাতে কবি আসলে ইঙ্গিত করেছে যে সে যখন মন খারাপ ছিল তখন ওই বনে বসে সে তার যে জার্নি মানে জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জার্নি নিয়ে ভাবছিল, সে মৃত্যু নিয়ে ভাবছিল। হ্যাঁ, তারপরে যে জনশূন্য ভিলেজ দিয়ে সাধারণত সে ইঙ্গিত করছে এখানে কোনো মানুষ নেই, নির্জন জায়গায় বসে সে কী করছিল, যে তার মৃত্যুকে নিয়ে ভাবছিল এবং পৃথিবীর যে জার্নিটা সেটি নিয়ে ভাবছিল, যে তার যে ভ্রমণ, এই ভ্রমণটা একটা পৃথিবীর জগৎ মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এইটা নিয়ে ভাবছিল। আচ্ছা, তারপরে দ্বিতীয় স্ট্যান্জাতে যে হর্স, আসলে হর্সটা দিয়ে বোঝাচ্ছে ফুয়েল, FOIL। ফুয়েল মানে অ্যান্টি, প্রতিবন্ধী। সাহিত্যে আমরা জানি যে বিপরীত যে ক্যারেক্টার থাকে সেই ক্যারেক্টারে বোঝাচ্ছে। এখানে হর্স দিয়ে সে যে মৃত্যুকে নিয়ে ভাবছে, হ্যাঁ, সেটিকে সে কী করলো, যে তার বিরুদ্ধে করলো, যে তুমি এখানে বসে অদ্ভুত সময় কাটাচ্ছ, এই কাজটি অদ্ভুত মানে তোমার জন্য ভুল হচ্ছে কিনা ইত্যাদি তাকে স্মরণ করিয়ে দিল। সো এখানে এই হর্নেস বলতে কি বোঝাইছে, আমাদের বিবেক, যে আমরা যে পৃথিবীর আনন্দ উল্লাসে মগ্ন হয়ে যাই, আমাদের মূল কাজটা ভুলে যাই, আর সেটা ভুলে যাওয়ার যে আমাদের বিবেক যেরকম আমাদের নাড়া দেয়, ঠিক এরকমভাবে এই হর্নেস দিয়ে আমাদের বিবেককে বোঝাইছে, বিবেক আমাদেরকে নাড়া দেয়। তারপরে দেখো এই যে উডস লাভলিয়াডি, এটি দিয়ে বোঝাতে পারে পৃথিবীর আনন্দ, পৃথিবীর যে প্রাণবন্তকতা। আর মাইলস টু গো বিফোর আই স্লিপ, এই মাইলস টু গো বিফোর আই স্লিপ, এখানে মাইলস বলতে বোঝাচ্ছে আমাদের কর্তব্য, অনেক দূর যেতে হবে। আর স্লিপ বোঝা যায় ফাইনাল স্লিপ মানে ডেথ, মৃত্যু, বলছে মৃত্যুর পূর্বে আমাদের অনেক কাজ করতে হবে। সো এটি একটা রূপক কবিতা। এবার আমরা দেখি এই কবিতার থিমটা কি বলছে, দ্য থিম অফ দ্য পোয়েম। The poem Stopping by Woods on a Snowy Evening by Robert Frost explores several themes existed in every human being. এই কবিতাটা প্রতিটা মানুষের মধ্যে যে বিদ্যমান বিভিন্ন থিমটা তুলে ধরেছে। বিদ্যমান জিনিসগুলি কি, দ্য কনফ্লিক্ট বিটুইন নেচার অ্যান্ড সোসাইটি, মানুষের মধ্যে প্রকৃতি এবং সমাজের যে দ্বন্দ্ব, দ্য টেনশন বিটুইন ডিজায়ার অ্যান্ড অব্লিগেশন, প্রত্যাশা এবং ডিউটি এর যে একটা টেনশন, কেউ আনন্দ করতে চায় বাট তার ডিউটি রয়েছে সেটা ভুলে যায়, এই দিকগুলো তুলে ধরেছে। সামওয়ান ডিজায়ার টু লিভ ফর এভার ইন দিস ওয়ার্ল্ড, কেউ কেউ এই পৃথিবীতে চিরদিন বাঁচতে চায়। সামওয়ান বিলিভস ডেথ ক্যান রিলিভ এ ম্যান ফ্রম ওয়ার্ল্ডলি লাইফ, কেউ কেউ বিশ্বাস করে যে মৃত্যু মানুষকে এই বৈশ্বিক জীবন থেকে মুক্তি দিতে পারে। ম্যান হ্যাজ মেনি রেসপন্সিবিলিটিস বিফোর ডেথ, কিন্তু মানুষের মৃত্যুর পূর্বে অনেক কাজ করতে হবে। বাট হি অফেন ফরগেট দিস, এটা প্রায় ভুলে যায় মানুষ। বাই ওয়ার্ল্ডলি ফ্যাসিনেশন, পৃথিবীর মোহে মায়ায়। আচ্ছা, সো আলটিমেটলি উই হ্যাভ মেনি ডিউটিস, কিন্তু চূড়ান্তভাবে আমাদের অনেক ডিউটি রয়েছে টু ক্যারি আউট, কাজ করার জন্য, পালন করার জন্যে। ইটার্নাল ডিপারচার, বিফোর ইটার্নাল ডিপারচার ফর দ্য বেনিফিট অফ হিউম্যান বিং, মানব জাতির কল্যাণে চিরমৃত্যুর পর, মৃত্যুর পূর্বে আমাদের অনেক কাজ রয়েছে। এই কবিতার আসলে মূল এটাই বোঝানো হয়েছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর পরবর্তী ভিডিওটা পেতে হলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকে এটুকুই, ওকে, বাই।